কক্সবাজার ২ আসনে আমার মনোনয়নের যে বাতিল ঘোষিত আপিল, এই আপিলে আমরা রিটার্নিং অফিসারের যে সিদ্ধান্ত, অন্যায় সিদ্ধান্ত আমরা চ্যালেঞ্জ করেছি। সেই চ্যালেঞ্জে আমরা আমাদের আইনজীবীদের মাধ্যমে আইনি বিষয়গুলো ব্যাখ্যা করে নির্বাচন কমিশনের সন্তুষ্টি সিদ্ধি আইন এবং ন্যায় নীতির ভিত্তিতে মনোনয়নপত্র গ্রহণের সিদ্ধান্ত পেয়েছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন ২ তারিখ কক্সবাজার জেলায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন যাচাই বাছাইয়ের দিন ছিল। সেখানে আমাদের বিজ্ঞ আইনজীবীগণ বাছাই পর্বে একই আইনি ব্যাখ্যাটি তুলে ধরেছিলেন, কিন্তু সে আইনি ব্যাখ্যায় রিটার্নিং অফিসার সন্তুষ্ট হতে পারেন নাই বলে জানিয়েছে এবং আমার প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে। আপনি প্রশ্ন করতে পারেন কেন হয়েছে এই জবাবটা অনুসন্ধানের বিষয়। তবে আমরা ওই দিনেই এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। রিটার্নিং অফিসার সেদিন এটা ব্যাখ্যা দিয়েছিলেন। কেন হয়েছে এই জবাবটা অনুসন্ধানের বিষয়। তবে আমরা ওই দিনেই এ বিষয়ে ব্যাখ্যা চেয়েছি। সময় যেটা আমরা লক্ষ্য করছি, আইন ন্যায় বিচারের প্রেক্ষিতে এটা ইনজাস্টিস, অন্যায় এবং এখানে বায়াসনেস অথবা ভিন্ন বিষয় থাকতে পারে। আমরা মনে করি নির্বাচন কমিশন আইন এবং ন্যায় বিচারের ভিত্তিতে যে রায়টি দিয়েছে, সেটা যদি ২ তারিখ হতো তাহলে আমরা হয়রানির সম্মুখীন হতাম না। আমাদের জনগণের মধ্যে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ক্ষোভ, প্রতিক্রিয়া নানাভাবে কয়েকদিন নানা জল্পনা কল্পনা, আমার প্রতিপক্ষগণ যে একতরফা মিথ্যা প্রচারণা করে অপপ্রচারের মধ্যে যে সুযোগ নিয়েছে, এই বিভ্রান্তিটা তৈরি হতো না। আমাদের দলের প্রার্থী হিসাবে আমার ভোটারদের এই ক্ষতিটা হতো না। এই ক্ষতিটা ওনারা করেছেন। আরেকটা বিষয় হচ্ছে, প্রশাসনের শুধু আমার মামলা এবং প্রার্থিতা নয়, দেশের বিভিন্ন স্থানে দ্বৈত নাগরিকত্বের ক্ষেত্রেও এই বৈষম্যটা হয়েছে। জামায়াতের কিছু কিছু প্রার্থী দ্বৈত নাগরিকত্ব আবেদনের কপি দিয়েছেন, তারা নাগরিকত্ব প্রত্যাহার করেছেন, মর্মে আবেদন করেছেন। একই আবেদনের প্রেক্ষিতে কোনো জায়গায় ভ্যালিড হয়েছে, কোনো জায়গায় অবৈধ ঘোষণা করা হয়েছে। আবার বিএনপির কিছু কিছু প্রার্থীর ক্ষেত্রে দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও, তথ্য গোপনের অভিযোগ থাকা সত্ত্বেও বাতিল হয়নি। এই যে বৈষম্যটা হয়েছে, এটা দুটি কারণ আমি মনে করি। একটা হচ্ছে রিটার্নিং কর্মকর্তাকে অনেকেই মাঠ পর্যায়ে প্রশাসনের দায়িত্ব পালন না করে সরাসরি ডিসি নিয়োগ করেছেন এবং এটা হচ্ছে দায়িত্ব পালন করতে গিয়ে ওনারা অদক্ষতার পরিচয় দিয়েছেন। আইন সম্পর্কে প্রশাসনিক নর্মসগুলোর ব্যাপারে মাঠ পর্যায়ে ইলেকশন পরিচালনার কাজে অনভিজ্ঞতা একটা, অদক্ষতা একটা কারণ হতে পারে। দ্বিতীয়, কোনো একটা বিশেষ দলের প্রতি আনুগত্য থাকতে পারে, অথবা কোনো অসৎ উপায় অবলম্বন হয়েছে কিনা সেটা তদন্ত হইতে পারে। এসব কারণে শুধু আমারটা নয়, দেশের বিভিন্ন জায়গায় একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত এবং রায়
এসেছে। তা আমরা এই জন্য সরকারকে বলেছি, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়নি, এবং এই যে আমলাতান্ত্রিক প্রশাসনের যে সংস্কার, ঔপনিবেশিক আমলের যে প্রশাসন ব্যবস্থা, এটার কারণেও অনেকাংশে আমাদের জনগণ সাফার করছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামীতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের যেসব রিটার্নিং অফিসার দেশের বিভিন্ন স্থানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের দক্ষতা বৃদ্ধি, প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য প্রশিক্ষণের আওতায় আনা, আইন সম্পর্কে আরও গভীরে বিশ্লেষণ করার মতো ধারণা দেয়া, এসব বিষয়গুলো সরকারের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হবে। তো এই ধরনের কোনো যদি অনভিজ্ঞ লোক বা নিরপেক্ষতা হারিয়ে যারা পক্ষপাতিত্বের আচরণ করছে, তাদেরকে কোনো একটা বিশেষ দলের প্রতি আনুগত্য থাকতে পারে, অথবা কোনো অসৎ উপায় অবলম্বন হয়েছে কিনা সেটা তদন্ত হইতে পারে। এসব কারণে শুধু আমারটা নয়, দেশের বিভিন্ন জায়গায় একই বিষয়ে ভিন্ন ভিন্ন মত এবং রায় এসেছে। তা আমরা এই জন্য সরকারকে বলেছি, এখনো লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা যায়নি, এবং এই যে আমলাতান্ত্রিক প্রশাসনের যে সংস্কার, ঔপনিবেশিক আমলের যে প্রশাসন ব্যবস্থা, এটার কারণেও অনেকাংশে আমাদের জনগণ সাফার করছে। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আগামীতে নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে এবং আলটিমেটলি সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা তৈরি হতে পারে। এই জন্য আমি মনে করি আমাদের যেসব রিটার্নিং অফিসার দেশের বিভিন্ন স্থানে নিয়োগপ্রাপ্ত হয়েছে, তাদের দক্ষতা বৃদ্ধি, প্রফেশনাল স্কিল বাড়ানোর জন্য প্রশিক্ষণের আওতায় আনা, আইন সম্পর্কে আরও গভীরে বিশ্লেষণ করার মতো ধারণা দেয়া, এসব বিষয়গুলো সরকারের ভবিষ্যতের জন্য পদক্ষেপ নিতে হবে। তো এই ধরনের কোনো যদি অনভিজ্ঞ লোক বা নিরপেক্ষতা হারিয়ে যারা পক্ষপাতিত্বের আচরণ করছে, তাদেরকে এ ধরনের গুরু দায়িত্ব রাখা সমীচীন হবে। ন্যায় বিচার, সুষ্ঠু নির্বাচন, জনগণের অধিকার রক্ষার স্বার্থে আমাদেরকে অবশ্যই এগুলো বিবেচনায় আনতে হবে, সরকারকে বিবেচনায় আনতে হবে, ইলেকশন কমিশনকে বিবেচনায় আনতে হবে। তা আজকে এতটুকু বলে আমি শেষ করছি। আপনারা এসেছেন কষ্ট করে, আমাদের বক্তব্য শুনেছেন, ওই জন্য আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। নির্বাচনী প্রচারণা শুরু হবে 22 তারিখ থেকে। এই ব্যাপারে আমরা লক্ষ্য করছি আমার আসনও বিভিন্ন প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। দলীয় কর্মসূচি আমরাও করি, এটা নির্বাচনী আইনে আচরণবিধিতে বাধা নেই। কিন্তু দলীয় কর্মসূচির নামে যদি ভোট চায়, দলীয় প্রতীকের প্রচারণা চালায়, এটা অবশ্যই আচরণবিধির লঙ্ঘন। এ ব্যাপারে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, ওনারা যেন এটা ব্যবস্থা নেন। আর দ্বিতীয়, আপনি যেটা এয়ারপোর্টে বলছেন, আমি একটা বিশেষ প্রেক্ষাপটে কক্সবাজার এসেছি। তো সে প্রেক্ষিতে হয়তো সবার জানার আগ্রহ আছে। এখানে আমার এলাকা কেন্দ্রিক প্রচারণার নির্বাচনী ভোট চাওয়ার কোনো বিষয় আমি উপস্থাপন করি নাই। সুতরাং এটা কোনো আইনের বিধির লঙ্ঘন নয়। এটা হচ্ছে একটা ন্যাশনাল প্রেক্ষাপটে আমার একটা বক্তব্য, যেটা আমরা সবসময় জাতীয়ভাবে বক্তব্য দিই। আজকেও সেরকম একটা বক্তব্য দিয়েছি, সেটা তো আমি স্পষ্ট করেছি। সুতরাং এটা ওভাবে নেওয়ার সুযোগ নেই। জি, বক্তব্য একেবারেই সুস্পষ্ট। ষড়যন্ত্র না হলে তো এই ব্যর্থগুলো ঘটত না, আগামীতেও ষড়যন্ত্র হবে না এটা বলা যাবে না। তবে আমরা এবারে সজাগ আছি। এসব চিহ্নিত লোকেরাই এসব ষড়যন্ত্রের সাথে জড়িত থাকতে পারে, যারা ফেসিবাদীর আমলেও রাজনৈতিকভাবে আমাদেরকে হয়রান করেছে। কারণ আমার মামলাটা ছিল হলো ফেসিবাদী আমলের মামলা। এই মামলার ব্যাপারে নির্বাচন কমিশন নমিনেশন পূরণের নির্দেশনায় বলেছে এটা ঐচ্ছিক,
কোনো কাগজ যদি না থাকে, কারণ মিথ্যা মামলা, হয়রানিমূলক মামলা এগুলো দিয়েছে, ওনারা ঐচ্ছিক ঘোষণা করেছে। তো ঐচ্ছিক একটা বিষয় নিয়ে এত বড় বাড়াবাড়ি করা হবে কেন? এই জন্যে আমরা এটাকে ষড়যন্ত্র বলছি। তবে আগামীতে যাতে এটা না হয় সেটা অবশ্যই আমরা দাবি করেছি, ব্যবস্থা নিতে হবে। আর আমরা দলীয়ভাবেও আমাদের জনগণও এবারে সতর্ক আছে, কোথায় কে কী করছে এটা আমরা আমাদের দৃষ্টিতে রাখছি। এখন যে কোনো কিছু আমাদের নজরে আসলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব এবং সরকারকেও আমরা সে বাধ্য করব যাতে সুষ্ঠু নির্বাচন। হ্যাঁ, প্রার্থীতে নিরাপত্তাজনিত ওসমান হাদির ঘটনাই তার বড় প্রমাণ। পরবর্তী আরও কিছু ঘটনা ঘটেছে। ন্যাশনালে আমরা এর বক্তব্য দিয়েছি, হত্যাকাণ্ডের বিচার দাবি করে আমরা কর্মসূচি পালন করেছি। প্রার্থী নিরাপত্তার ব্যাপারে সরকারের একটা ইনস্ট্রাকশন আমরা লক্ষ্য করেছি মিডিয়ার মাধ্যমে। তা আমি প্রার্থী হিসাবে নিজেও মনে করি আজকে নির্বাচনী মাঠে অবাধে যদি বিচরণ করতে হয়, সকল প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত প্রশাসনকে করতে হবে, সরকারকে করতে হবে। সরকার যে ব্যবস্থাটা নিয়েছে এটা কার্যকর এখনো হয়নি, এটা ঘোষণা মাত্র। এটার জন্য স্থানীয় প্রশাসন এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কনসার্ন মিনিস্ট্রি হিসেবে যাতে এটা ব্যবস্থা নেয়। সরকারের এজেন্সি আছে, তাদের কাছে তথ্য আছে, অবৈধ অস্ত্র উদ্ধার, বিশেষ করে মহেশখালী, টেকনাফ কিছু কিছু উপকূলীয় এলাকায় অবৈধ অস্ত্রের ছড়াছড়ি আছে। সেই জিনিসগুলো সবাই জানেন, আপনারাও জানেন, এজেন্সিগুলোও জানে, সরকারের নলেজে আছে। কিন্তু আমরা দৃশ্যমান কার্যকর কোনো অস্ত্র উদ্ধারের অভিযান দেখতে পাচ্ছি না। কিছু কিছু অভিযান হচ্ছে, এটা কিন্তু বিতর্কের ঊর্ধ্বে নয়, এটা নিয়েও প্রশ্ন আছে। সুতরাং সরকারের উচ্চ পর্যায়ে যেন নির্বাচনকে সামনে রেখে বিশেষ অভিযান পরিচালনা করে দ্রুত অস্ত্র উদ্ধারের ব্যবস্থা নেওয়া হয় এবং যারা সন্ত্রাসী কার্যক্রমের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়, এটা আমরা দাবি করছি।